ইটালির প্রশাসন যখন এটা জরিপ করে দেখলো যে বিগত দিনে বাংলাদেশের কয়েক লাখ শ্রমিক এসছে, মাত্র 4-5 জন বা 10-12 জন দেশে ফেরত গেছে, যে কারণে তারা বাংলাদেশকে ব্ল্যাক লিস্ট করে রাখছিল 9 বছর। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সামনে হাজির হয়েছি ইতালির উল্লেখযোগ্য আলোচিত কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। অন্যতম বিষয় হচ্ছে স্পন্সর। এই বিষয় নিয়ে নানা কথা হয় মিডিয়াতে, অনেক অভিযোগ রয়েছে। তো সেই সব বিষয় নিয়ে আমরা আসলে মূলত কথা বলবো। তা আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভেনিসের জনপ্রিয় ব্যক্তিত্ব, সাংবাদিক, কলামিস্ট পলাশ রহমান, যিনি দীর্ঘদিন যাবৎ ইতালিতে বসবাস করছেন ভেনিসে। তো চলুন আজকে তার সাথে কথা বলি এবং জেনে নেই যে ইতালিতে অভিবাসন নিয়ে বা স্পন্সর নিয়ে কি ঘটতে যাচ্ছে। পলাশ ভাই কেমন আছেন? ভালো আছি সুমন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো দীর্ঘদিন যাবৎ ইতালিতে আছেন, অনেক বছর হলো না? কত বছর হবে? তো অনেক বছর, 1 যুগেরও বেশি। 1 যুগেরও বেশি। তো এই যে ইতালিতে যে বিষয়গুলো নিয়ে আসলে মূলত এখন আলোচনা হচ্ছে, ইতালির প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। এটি আসলে একটা আলোচিত বিষয়, স্পন্সর। সেটা কৃষি বিষয় আছে বা স্পন্সর যেটা সরাসরি কাগজ নিয়ে যেটা আসে, এটা নিয়ে অনেক অভিযোগ, দুর্নীতি, অনেক কিছু শোনা যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় এই যে অভিযোগগুলা কতটুকু সত্য? এই যে আর্থিকভাবে যে দুর্নীতির কথাটা আসতেছে, এটা কতটুকু সত্য? পাশাপাশি এই যে বাংলাদেশে যে হয়রানি হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে এবং এটার প্রতিকার কি? ধন্যবাদ সুমন ভাই। আসলে আপনি ঠিকই বলছিলেন যে ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি পর্যন্ত সরাসরি এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। কারণ এই বিষয়টা ইটালিতে, আপনি জানেন যে ইটালিতে এখনো প্রচুর শ্রমিক সংকট রয়েছে। ইটালি 3 বছরে 3 ধাপে 3 লক্ষের উপরে নতুন শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে, যার অলরেডি 2টা ধাপের হয়ে গিয়েছে, আপনার কি বলে, আবেদন জমা নিয়েছে। তৃতীয় ধাপটা হয়তো আগামী বছর তারা নিবে, খুব সম্ভবত জানুয়ারিতে হয়তো বা। জি। তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে যে দুর্নীতি বা অনিয়মের কথাগুলো আসছে, এখানে আসলে দুর্নীতি অনিয়মের বিষয়টা কি, ইটালির এই সিস্টেমটাই না একটু নড়বড়ে, একটু এলোমেলো। কারণ এই বিষয়টা এরকম হওয়া উচিত না। তারা অনলাইনে যেভাবে জমা নিচ্ছে, টাইম মেনটেন করে, অনেকে দেখা যাচ্ছে যে তাদের অনেক কিছু দুর্বলতা আছে, তারা নুল আওস্তা পেয়ে যাচ্ছে। আবার যাদের কাগজপত্র স্ট্রং আছে, তারা নুল আওস্তা পাচ্ছে না, শুধুমাত্র টাইমলি জমা দিতে পারেনি এই কারণে। তো যেহেতু অনলাইনে সবাই একসাথে চেষ্টা করলে অনেক সময় লাইন জ্যাম হয়ে যায়, স্লো হয়ে যায়, বিভিন্ন কারণেই এটা হতে পারে। তো এই ফাঁক ফোকর গুলো দিয়ে অনেক সময় অনেক অসাধু লোক ঢোকার চেষ্টা করে। এছাড়া এখানে অনেকে, আমি মিডিয়া দেখেছি, পত্র পত্রিকায় দেখেছি যে অনেকে নুলাওস্তাটা নকল করেছে। তো কিছু খারাপ মানুষ তো আছে, তারা প্রশাসন তাদের আইনের আওতায় নিয়ে এসছে। এখানেই তো এটা শেষ হয়ে যায়নি। যেহেতু ইটালিতে আইনের শাসন আছে, ইটালিতে আইন প্রয়োগের সুযোগ আছে, সেহেতু এই বিষয়গুলো যেমন অসৎ মানুষটাকে অসৎ কাজ করে, আইন যদি স্ট্রং থাকে, প্রশাসন যদি দায়িত্বশীল হয়, আন্তরিক হয়, এগুলো সলভ করা সম্ভব। কিন্তু প্রকৃতপক্ষে যারা নুরস্তা পেয়েছে তারাও কিন্তু হয়রানির শিকার হচ্ছে, তারা কাগজগুলো জমা দিতে পারছে না। তারা বেসিক্যালি হয়রানির শিকারটা হচ্ছে বাংলাদেশে, তারা কিন্তু ইটালিতে হয়রানির শিকার হচ্ছে না। কারণ বাংলাদেশে ইটালিয়ান এম্বাসি থেকে ভিসা নেওয়ার জন্য যে বিএসএফ, যে যাদের মাধ্যমে, যে এজেন্সির মাধ্যমে করা হয়, ওই এজেন্সির বিরুদ্ধে একদম গোড়া থেকেই দুর্নীতির শত শত অভিযোগ আছে। কোনো অ্যাপয়েন্টমেন্ট কিনতে গেলে টাকা দিতে হয়, জমা দিতে গেলে টাকা দিতে হয়, তারপরে যদি কেউ টাকা না দেয়, তার দেখা যাচ্ছে এত লম্বা সময় পরে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিল, ইতিমধ্যে তার ডেট এক্সপায়ার হয়ে যায়। এই টাইপের সমস্যাগুলো আছে এবং এইগুলো বাংলাদেশের ওই বিএসএফ কে কেন্দ্র করেই এই দুর্নীতির বলয়টা গড়ে উঠেছে। এবং এখান থেকে যদি কেউ বেরোতে চায়, এখান থেকে যদি আর কেউ সরতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশের প্রশাসন আছে, বাংলাদেশের সরকার আছে, প্রবাসী মন্ত্রণালয় আছে, ফরেন মিনিস্টার আছে, তারা এম্বাসির সাথে কথা বলতে পারে, বিএসএফ এর সাথে কথা বলতে পারে, এই বিষয়গুলো সলভ করার জন্য আন্তরিক চেষ্টা করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক কি জানেন, যে আমাদের দেশের সরকার তো এসব ব্যাপারে আন্তরিক না। বিদেশে যত প্রবাসীরা বিদেশে আসছে, সবাই নিজের চেষ্টায় আসছে, নিজের জায়গা জমি বিক্রি করে, চাকরি ছেড়ে, দোকান করে তারা আসছে।
এদেরকে কিন্তু সত্যিকার অর্থে সরকারিভাবে কোনো সহযোগিতা দেওয়া হয় না, বরং এয়ারপোর্টে, পাসপোর্ট অফিসে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তাদেরকে অসুবিধা দেওয়া হয়, তাদেরকে প্রবলেম সৃষ্টি করা হয়, তাদেরকে সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আচ্ছা, তো এখন যেসব অভিযোগগুলো আসছে এবং এই যে প্রতারিত হচ্ছে, অনেকে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যারা স্পন্সর এসেছে অনেকে কিন্তু আসার পর মালিক পাচ্ছে না বা কাগজগুলা করতে পারতেছে না, অনেকে ভোগান্তি শিকার হচ্ছে। এই ব্যাপারে তো আমাদের দূতাবাস কি কোনো নিতে পারে কিনা? না, আসলে এইটা দূতাবাসের বিষয় না। যারা ইটালিতে আসে, আপনি জানেন যে ইটালিতে যেটাকে কৃষি ভিসা বলে আমাদের দেশে, আসলে তো ইটালিতে কৃষি ভিসা বলে কিছু নেই। আছে সিজনাল ভিসা, যেটাকে ইটালিয়ান ভাষায় বলে স্তাজনালে ভিসা, যে মানুষ 9 মাসের জন্য সামার টাইমে ইটালিতে আসবে, ট্যুরিজম সেক্টর, কৃষি সেক্টর সব বিভিন্ন সেক্টরে কাজ করবে। 9 মাস পরে এই শ্রমিকরা তাদের নিজ দেশে ফিরে যাবে। এই এই স্পন্সরে যারা আসে বা সুবের দিনাতে স্পন্সরে যারা আসে, অনেকে দেখা যায় কি অনেক সময় যে অনেক মালিকের সাথে কথাবার্তা বলে তাকে কনভিন্স করে তার একটা শ্রমিক দরকার নেই, কিন্তু তার জন্য আবেদন করে একটা নুলাস্তা বের করেছে, এবং ওই জিনিসটা পরে আসার পরে ওই মালিক আর তাকে কন্ট্রাক্ট করতে চায় না, মালিক তার সাথে কমিউনিকেশন করে না, তাকে পুলিশ রিপোর্ট করে না, যে কারণে এই জিনিসটা হয় না, মানে ওই পরে আর মালিক খুঁজে পায় না। তো এক্ষেত্রে যদি কেউ এরকম সমস্যার সম্মুখীন হয়, এখানে সিজিএল সহ বিভিন্ন শ্রমিক সংস্থা আছে, বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান আছে, এদের সাথে যদি যোগাযোগ করা হয়, তারা এদেরকে আইনগত সহযোগিতা দেয়, এদেরকে অন্তত একটা মানবিক সৌজন্য দেওয়ার চেষ্টা করে, বা একটা খণ্ডকালীন সাময়িক, যে এই সময়ের মধ্যে তুমি যদি অন্য কোনো মালিক খুঁজে নিতে পারো, চাকরি খুঁজে নিতে পারো, বা বিভিন্ন ভাবেই বিভিন্ন আইনি ফাঁকফোকর ধরেই তাদের কাগজ করে দেওয়া সম্ভব। সো এই বিষয়গুলো যদি এরকম সমস্যার সম্মুখীন কেউ হয়, সেক্ষেত্রে তাকে সরাসরি এই সংস্থাগুলোর সাথে যোগাযোগ করা উচিত, আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আচ্ছা, এখানে তো দীর্ঘদিন ইতালিতে প্রায় আমার জানা মতে 9 বছর বন্ধ ছিল কৃষি ভিসা যেটা বলে, পুনরায় আবার চালু করা হয়েছে দীর্ঘ প্রচেষ্টার পর। যেটা আমি যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশ সরকারের সাথে দূতাবাসের কর্মকর্তার সাথে ইতালির প্রশাসনের সাথে কথা বলার পর আবার চালু হয়েছে। কিন্তু যে শর্তগুলো আহ, মেনে তারা এটা চালু করেছে, আপনার কি মনে হয় যে সেটা পূরণ হচ্ছে, বা সেই শর্ত মেনে তারা আসছে, কাজ করবে, আবার চলে যাবে, সেটা কি ফিল আপ হচ্ছে? ভবিষ্যতে কি আবার একটা সংখ্যা রয়ে গেল না? না, এখানে আসলে সুমন ভাই বিশেষ কোনো শর্ত নেই। এই প্রবলেমটা আসলে ক্রিয়েট হয়েছে এই যেটা বলছিলাম যে সিজনাল ভিসা বা এস্তাজনালে ভিসাটা নিয়ে। কারণ একটা মানুষ মাত্র 9 মাসের জন্য, সর্বোচ্চ 9 মাসের ভিসা পাবে, 9 মাস এখানে বৈধভাবে থাকবে, চাকরি করবে, এরপরে সে নিজ দেশে ফিরে যাবে, এটাই আইন। কিন্তু বাংলাদেশের মতন যারা দূর দেশ থেকে আসে, তারা এখানে অনেক টাকা খরচ করে আসে, এসে 9 মাস এখানে চাকরি করে ওই টাকায় নিয়ে আবার দেশে ফিরে যাওয়া তার দ্বারা আসলে বাস্তবসম্মত না। যে কারণে বাংলাদেশের শ্রমিকরা ইটালিতে আসে, এস্তাজনালে এসে তারা আর ফেরত যায় না, একটা পর্যায়ে তারা অবৈধ হয়ে যায়। তো ইটালির প্রশাসন যখন এটা জরিপ করে দেখলো যে বিগত দিনে বাংলাদেশের কয়েক লাখ শ্রমিক এসছে, মাত্র 4-5 জন বা 10-12 জন দেশে ফেরত গেছে, যে কারণে তারা বাংলাদেশকে ব্ল্যাক লিস্ট করে রাখছিল 9 বছর। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক, ওই সময় আমাদের এম্বাসির সাথে আমার বহুবার এটা নিয়ে কথা হয়েছে যে আপনারা কূটনৈতিক যোগাযোগ বাড়ান, তাদের সাথে কথা বলেন, আলোচনা করেন, বিষয়টা একটা সমাধান করেন, কারণ বাংলাদেশ ব্ল্যাক লিস্টে থাকবে এটা তো আমাদের জন্য অসম্মানজনক। তো পরে যখন শামীম সাহেব আসলেন, বা এর আগে উনি শিকদার সাহেব ছিলেন, ওনারা অনেক কথাবার্তা বলেছেন, অনেক চেষ্টা করে একটা পর্যায়ে আমরা দেখেছি যে বাংলাদেশকে ব্ল্যাক লিস্ট থেকে বের করে আনা হয়েছে, এখন আবার স্তাজনালে ভিসা দেওয়া হচ্ছে। কিন্তু ওই একই প্রবলেম কিন্তু সৃষ্টি হচ্ছে যে যে মানুষগুলো মাত্র 9 মাসের জন্য এসে তো ইচ্ছা করলে দেশে ফিরে যেতে তারা পারে না ফেরত বা যাচ্ছে না। যাচ্ছে না। কারণ এই স্তাজনালে ভিসাটা যারা ইউরোপের বিভিন্ন গরিব দেশে থাকে, একটু অর্থনৈতিকভাবে দুর্বল দেশে থাকে, তারা এখানে আসে, কাছাকাছি 2-1 ঘন্টা তাদের ভিয়ার্য করা লাগে এখানে আসতে, তারা এখানে এসে কাজ করে চলে যায়। কিন্তু দূর দেশের মানুষগুলোর জন্য আসলেই এটা একটা কষ্টকর ব্যাপার, বিশেষ করে আমাদের দেশে। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে ইটালিতে আসতে বা বিদেশে যেতে কিন্তু খুব বেশি টাকা খরচ হয় না সুমন ভাই, এখানে খুব অল্প টাকা। যেমন এখানে যে একটা মানুষ স্পন্সর করে, তার কয় টাকা খরচ হয়? 14-15 ইউরোর মতন একটা মার্কাদা বললো, একটা ডাক টিকেটের খরচ হয়, অন্য কোনো খরচ নেই। 16 ইউরো। কিন্তু বিভিন্ন সেক্টরে বিভিন্ন মধ্যস্বত্বভোগী দালাল টালাল এদিক সেদিক বিভিন্ন টাকা দিয়ে একটা মানুষের 10-15-20 লক্ষ টাকা খরচ হয়ে যায়। এই ধাক্কা তো সে সামলাতে পারে না, এই ধাক্কা তো নিতে পারে না। যেমন আমাদের দেশে দেখেন, মিডল ইস্ট, মালয়েশিয়া সহ ওই আরব দেশগুলোতে একটা শ্রমিক যেতে কয় টাকা খরচ হয়?
খুব অল্প টাকা, 1-1.5 লক্ষ টাকার মধ্যে সরকার যদি আন্তরিক হয়, একটা শ্রমিক 1-1.5 লক্ষ টাকার মধ্যে হাসতে হাসতে চলে যেতে পারে। কিন্তু তাদেরকেও 5-6 লাখ টাকা, 10 লাখ টাকা, 12 লাখ টাকা খরচ করিয়ে দেয় এই বিভিন্ন। এটা তো সরকারের দায়িত্ব। সরকার শুধু রেমিটেন্স গুনবে, সরকার প্রবাসীদের পিঠে হাত বুলিয়ে বলবে যে প্রবাসীরা সোনার হাত, কিন্তু প্রবাসীদের সেই সুযোগ সুবিধাগুলো দেবে না। এয়ারপোর্টের হয়রানি বন্ধ করবে না, পাসপোর্টের হয়রানি বন্ধ করবে না, দূতাবাসের হয়রানি বন্ধ আপনি করবে না। বোধহয় এর মধ্যে একটা এটা কি সুমন ভাই? আপনি বোধহয় এর মধ্যে একটা বক্তব্য দেখছেন, একজন সংসদ সদস্য প্রবাসীদের নিয়ে যে মন্তব্য করেছেন যে তাদের যদি বৈধ পথে রেমিটেন্স না বাড়ে সেক্ষেত্রে তাদের পাসপোর্ট রিনিউ শুনুন ভাই, আমি সরি, আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। বাংলাদেশ যদি সভ্য মানুষের দেশ হতো, সাথে সাথে ওনার সংসদ সদস্য পদ চলে যাওয়ার কথা। উনি বলতেছেন যে বৈধ পথে রেমিটেন্স না পাঠালে আমাদের পাসপোর্ট রিনিউ করে দেবে না। তার মানে কি? ওনার পাসপোর্ট, আমরা ওনার পাসপোর্ট ব্যবহার করি? পাসপোর্ট ওনার পৈতৃক সম্পত্তি। বলছে যে রেমিটেন্স না পাঠালে পাসপোর্ট রিনিউ করে দেবে না। একটা দেশের নাগরিক, পাসপোর্টটা আমার সম্পদ, আমার দেশের আইডেন্টিটি। এটাকে কে বাতিল করবে, কেন করবে, কিভাবে করবে? এর আগেও আমরা দেখেছি বিদেশ থেকে যারা প্রবাসীদের এই সরকারের সমালোচনা করে, অ্যাম্বাসিডার পাসপোর্ট রিনিউ করে দেয় না, বিভিন্ন ভাবে হয়রানি করে। কেন কেন এগুলো করেন? এই যে দেশ এখন বা অর্থনৈতিক সংকটে রয়েছে, বাংলাদেশে এখন ডলার নেই, রিজার্ভ নেই। পদ্মা সেতুর যে আপনি কিস্তি দিতে যায় সরকার হিমশিম খাচ্ছে, সরকার বিদেশ থেকে কয়লা কিনে বিদ্যুৎ চালাতে হয়, সেগুলো পারছে না। তো এই যে টাকার অভাব, এই মুহূর্তে প্রবাসীরা অক্সিজেনের কাজ করছে বাংলাদেশের অর্থনীতিতে। সেই প্রবাসীদেরকে পার্লামেন্টে দাঁড়ায় একজন সংসদ সদস্য এরকম অসভ্য কথা বললো, অথচ কেউ প্রতিবাদ করলো না। তার মাইকটা, স্পিকার বন্ধ করে দিলেন না। তার মানে কি? এটা তো প্রবাসীদের সাথে দোষটামি, প্রবাসীদের সাথে প্রতারণা, মানে কি বলবো, মানে এটা সমালোচনা করার ভাষাও নেই সুমন ভাই। প্রবাসীদের পাঠানো অর্থে কিন্তু বাংলাদেশ চাঙ্গা অর্থনৈতিকভাবে, অথচ এই প্রবাসীরাই কিন্তু নিগৃহীত হচ্ছে, অবহেলিত আমাদের দেশের রাজনৈতিক নেতাদের কাছে। ধন্যবাদ পলাশ ভাই, ধন্যবাদ আপনার সুমন ভাই। গঠনমূলক এবং সুন্দর বক্তব্যের জন্য। যাই হোক, শুনছিলেন স্পন্সর বা প্রবাসীদের দুর্ভোগের কথা, যেটি পলাশ রহমান বলছিলেন আলোচনায়। আমরা চাই যে প্রবাসীদের সমস্যা সমাধান হোক। যারা ইতালিতে আসবেন তারা বুঝে শুনে আসবেন, নিয়ম মেনে আসবেন এবং প্রতারিত হবেন না। খুব খেয়াল করবেন যাতে কোনো ভুয়া কাগজ আছে কিনা, বা ইতালির যে নিয়ম মেনেই কিন্তু আপনারা চলার চেষ্টা করবেন যারা আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।